হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমার আজকে সারাদিনের মিশনের ভিতরে সকাল 5:30 থেকে শুরু হলো খেজুরের রস আমাদের নিজেদের গাছে। তো বাবার সাথে যাচ্ছি এখন খেজুরের রস পাড়তে। অনেক ঠান্ডা লাগতেছে, অনেকদিন পর সকালে উঠলাম। সারাদিন আজকে অনেক অ্যাক্টিভিটি থাকবে, তো চলুন শুরু করা যায়। খেজুরের রস সংগ্রহ করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে মাঠ দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে জঙ্গলের ভিতর থেকে। এই যে বড় জুতো পরে আসছি, চীনা জগের ভয় আমার আবার। আর মাঠ দিয়ে এখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড বাতাস, যার কারণে জঙ্গলের পথ ধরে হাঁটতেছি। আবার এই শীতের বলি খেজুরের রসটা সকালবেলা সংগ্রহ করার কারণ কি, একটু যদি আলো উঠে যায় বা একটু যদি দিন হয়ে যায়, তাহলে অনেক পশু পাখি এখানে চলে আসে, বা পশু তো আসে না, সরি, পাখি চলে আসে। আর হচ্ছে কি বলে, রসটা ঘোলা হয়ে যাবে, রসটা নষ্ট হয়ে যাবে এর জন্য, কারণ সকালের পরে রসটা আর ওরকম থাকে না। তো যার কারণে করা হয় কি, সকাল সকাল সংগ্রহ করতে হয়। আর যেহেতু এটা বাদুর পরে, তারপরে এটা দেখুন, এখন থেকে যেটা করা হয়, এরকম বোতল পাতা হয়, ছোটো ছোটো গাছগুলোতে বোতল পাতা হয়, কারণ বাদুর ঠাদুর পড়লে পরে ওটা মুখ করে, ওখানে ওদের জীবাণুগুলো পড়ে থাকে। যে আপনারা জানেন নিপা ভাইরাস নামে একটা ভাইরাস ছিল কিছুদিন আগে, যেটা কাঁচা খেজুর রস খেলে হতো। তো আমি এটা কাঁচা খেতে পারবো এই কারণ হচ্ছে এটা বোতল পাতা ছিল, মুখে কোনো কিছু পাখি বা বাদুর পড়ার কোনো সুযোগ ছিল না। এখন বাজে সকাল 9:30। আপনাদের নিয়ে যাচ্ছি নদী দেখাতে। নদীর নাম হচ্ছে বিষখালী। বরগুনা, ঝালকাঠি, কাঠালিয়া, এই জায়গার সব থেকে বড় নদী বিষখালী। চলুন যাওয়া যাক। গাড়ি আগে স্টার্ট করা ছিল কিছুক্ষণ। রাস্তা দেখলে তো আপনাদের মাথা ঘোরা হয়ে যাবে, দুর্দান্ত রাস্তা। বাহ, বাহ, মারাত্মক রাস্তা। ও, চলে আসলাম সেই বিষখালী নদীর পারে। নদীটা আগের থেকে একটু ছোট ছোট লাগতেছে, মনে হয় ওই পাশের চরটা একটু ভরে গেছে, আবার কোনো কোনো জায়গায় অনেক বড় লাগতেছে। এই জায়গাটা ভাঙন ধরেছে, এর জন্য বেরিবাদ দেওয়া হয়েছে। তবে এখন নদীর জল সব থেকে কম, যার কারণে এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে যখন জোয়ার হবে তখন একটু ভরপুর থাকে, আর বর্ষাকালে সব থেকে ভরপুর, একদম এই পর্যন্ত পানি, সবসময় ঢেউ থাকে। তো তারপরও এখন জল কম হওয়া সত্ত্বেও মাছের কিন্তু কমতি নাই। এই সময় আরও মাছ বেশি পাওয়া যায়। এই সকালবেলা হতে শুরু করে একদম রাত, গভীর রাত, ভোর রাত, সবসময় মাছ পাওয়া যায়। আর একটা বিষয়, এই একটা সময় এই নদীটা হচ্ছে বরিশালের যে বড় বড় লঞ্চগুলো, সেগুলো এখানে ঢুকতো একদম এদিকে, ওই বেতাগিরি নামের যে একটা জায়গা আছে ওইখানে, ওদিক পর্যন্ত চলে যেত, আমুয়া পর্যন্ত। তো এখন ঢুকে না কেন, ওই লাইনে নাকি ওদের সাথে কিছুটা গন্ডগোল, রাজনৈতিক সমস্যা। তারপর থেকে আর বড় লঞ্চগুলো এখানে ঢুকে না। আগে একদম বড় লঞ্চগুলো ঢুকতো, এখন ঢুকে এই লাইনের যে ছোট লঞ্চগুলো আছে, যেগুলো সরাসরি ঢাকা পর্যন্ত যায়, কিন্তু ওগুলো আহামরি বড় না। মানে সব থেকে বড় যে লঞ্চগুলো বরিশাল টু ঢাকা, ওইগুলো আসলে আগে ঢুকতো, এখন ঢুকে না। দুর্দান্ত একটা জায়গা। ছোটোবেলা অনেক আসতাম এইসব জায়গায়, যে স্কুল ফাঁকি দিয়ে এইসব চরে এসে গোসল করতাম, কাদা মারতাম, অনেক স্মৃতি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই বরিশাল প্রত্যন্ত অঞ্চলের ভিতরে সব থেকে ভালো স্বাদযুক্ত ইলিশ মাছ পাওয়া যায় হচ্ছে বিষখালী নদীতে, এবং অনেক ইলিশ মাছ পাওয়া যায়। যখন ইলিশ মাছের মৌসুমটা আসে, অনেক পরিমাণে ইলিশ মাছ ধরা হয়, যার কারণে এক কথায় বলা হয় যে বিষখালীর ইলিশ মাছই হচ্ছে সব থেকে সেরা ইলিশ মাছ। যাই হোক, আমার কাছে একটা DSLR ক্যামেরা থাকলে আর ভালো লেন্স থাকলে, ওই যে দূরে জুম করে যে মাছ ধরার দৃশ্যগুলো দেখাতে পারতাম।
তাছাড়া অপোজিটে সূর্য, খুব সুন্দর একটা দৃশ্য আসতেছে না? বিকালবেলা দৃশ্যটা আরেকটু ফুটে উঠবে, যখন পানি থাকে তখন দৃশ্যটা আরেকটু বেশি ফুটে ওঠে। তো এক এক সময় এক এক রূপ আর কি, নদীর রূপ সবসময় সমান থাকে না। বর্ষাকালে আবার অন্যরকম রূপ। তো এখন শীতকাল তো একটু রুক্ষ রুক্ষ রূপ রয়ে গেছে, কারণ সব দিক শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যার কারণে এই অবস্থা। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাই। গরম লাগতেছে অনেকক্ষণ থাকার কারণে, অলরেডি 10টা বেজে গেছে। তো এই যে নদীর পাশ ধরে রাস্তা, আর এই পাশে আবার মানুষজন বাস করে। তো বন্যা হলে সমস্যা হয়, এই বাঁধের উপর থেকে পানি আসতে, যাতে এই বাঁধটা যথেষ্ট উঁচু, কিন্তু সমস্যা হচ্ছে কোনো জায়গায় বাঁধগুলো হচ্ছে ভেঙে গেছে স্রোতের কারণে। যখন জোয়ারের পানি থাকে তখন ওই নদীর সাথে বা এই মাঠের সাথে যে লিঙ্কগুলো থাকে তখন ওই বাঁধগুলো ভেঙে যায়। তো শীতকালে একটা সুবিধা কি, যে এখানে গরু ছাগলগুলো বাঁধতে পারে, কিন্তু বর্ষাকালে এই সমস্ত জায়গা একদম কাদায় ভরপুর থাকে, যার কারণে নদী এলাকার মানুষের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে বা বাজারঘাট করতে অনেক কষ্ট। আর এখন শীতকাল, সব চারিদিকে শুকনা, পানি কম, বাচ্চা কাচ্চাও আসতে পারে নদীর পাড়ে। অবশ্য এদিকে বাচ্চা কাচ্চারা খুব অল্প বয়স থেকেই সাঁতার কাটা শিখে যায়। এই যে দেখেন, বাঁধ ভেঙে গেছিল, যার কারণে এখানে মাটি কেটে পরে বাদ দিয়েছে। অসম্ভব সুন্দর লাগে, নদীর পাড়ের এলাকা সবসময় সুন্দর হয়, তবে এর থেকে সুন্দর হচ্ছে মুন্সিগঞ্জ গজারি, আমি যেখানে থাকি ওইখানে মেঘনা নদী আমার কাছে সুন্দর লাগে আর কি। এদিকটা একটু মানে যোগাযোগ বিচ্ছিন্ন এরিয়া, কিন্তু ওই মেঘনা নদীর পাশগুলো আবার হচ্ছে পাকা রাস্তা করা, তো যার কারণে মানুষজনের যোগাযোগের সুবিধা হয়, মানুষজন সরাসরি বাজারঘাট করতে পারে, উন্নত এলাকা আর কি। মাঠের দিকে যাচ্ছি। বরিশালের ভাষাটা কি বলা হয়, ভিটা। ভিটা বলতে বোঝানো হয় বাড়ি থেকে একটু দূরে, যেখানে অনেক কিছু চাষবাস করা হয়। তারপরে হচ্ছে শুধু চাষবাস না, গরু ছাগল বাঁধা হয়, এরকম জায়গা। তো আমাদের বরিশাল হচ্ছে অনেক গাছপালা। আমার মনে হয় বাংলাদেশের ভিতরে 70% গাছপালা হচ্ছে, 70% বললে মনে হয় বেশি বলা হবে, 55 থেকে 60% হচ্ছে বরিশালের ভিতরে। মানে প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাবেন প্রচুর জঙ্গল আর জঙ্গল। এবং শুধু তাই না, প্রতিটা বাড়ি একদম জঙ্গলের ভিতরে ভিতরে, যার কারণে প্রচুর পরিমাণে গাছপালা। সাধারণত উত্তরবঙ্গের লোকজন এদিকে আসলে অবাক হয়ে যাবে, কারণ আমি তো উত্তরবঙ্গে থেকেছি। উত্তরবঙ্গের গাছপালার হার এত কম, আমার এখান থেকে উত্তরবঙ্গে গেলে অবাক লাগে যে এত পরিমাণ গাছপালা ওখানে কম। মানে এইখানে যে পরিমাণ গাছপালা আছে তার 10% মনে হয় উত্তরবঙ্গের ওইদিকে নাই। একমাত্র যেগুলো বনজ জায়গা, অর্থাৎ যেখানে গাছ লাগানো হয় এরকম জায়গা ছাড়া। কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা বাড়ির ঘরের কোনায়, যে আমাদের যে নারকেল গাছগুলো দেখালাম ভিডিওর শুরুতে, ওগুলো হচ্ছে বাড়ির উপরে একদম, অর্থাৎ বাড়িতে 3 পাশে 3টা নারকেল গাছ, এমন অবস্থা। আর এদিকে সব ধরনের গাছই আছে, যেমন অন্য অন্য জায়গায় যে একটা চালতা, তারপর তেঁতুল, অনেক দাম। আমাদের এখানে এই জঙ্গলে খুঁজলে, যে সামনে একটা জায়গা যাব যেখানে চালতা অ্যাভেলেবেল পড়ে আছে, খাওয়ার মতন লোক নাই, মাটিতে পড়ে আছে। আবার হচ্ছে তেঁতুল আছে, তারপরে যেটাকে জাম্বুরা বলি, এগুলো আছে। এই ধরনের ফলজ গাছগুলো অত্যন্ত বেশি, যার কারণে এগুলোর আহামরি দাম নাই। যদি এখন দাম হয়ে যাচ্ছে, কারণ এখন সকলে এগুলো যত্ন করা, এই গাছগুলো কেটে ফেলতেছে বাড়ির উপরে, যার কারণে এখন কিনে খেতে হচ্ছে, যার কারণে আস্তে আস্তে দাম হচ্ছে। আর প্রচুর পরিমাণে ফসল হয়। এই যে দেখেন কত বড় বড় কুমড়া ঝুলে আছে, কুমড়াটা একটু কাছ থেকে দেখাই। এই যে কত বড় বড় 2টা কুমড়া, মিষ্টি কুমড়া, এরকম অনেক ফসল আছে। তারপরে যে কচুগুলো, মান কচুগুলো বিক্রি হয় ওই যে ঢাকা শহরে, একটা 40 টাকা 50 টাকা, কিন্তু এখানে প্রচুর পরিমাণে কচুর ডেগা, কচুর লতি, এগুলো অ্যাভেলেবেল। মানে আপনার ঘরে যদি কোনো তরি তরকারি না থাকে, হ্যাঁ, বন জঙ্গল থেকে যে পরিমাণ তরি তরকারি নেওয়া যাবে সেগুলো আপনার মাছ মাংসর থেকে বেশি দামি হবে। কারণ এগুলো হচ্ছে ঢাকা শহরে বা ইয়েতে অত্যন্ত দাম বেশি, জানেন, এই ধরনের সবজির। তো যার কারণ হচ্ছে এখানে অ্যাভেলেবেল এই ধরনের সবজি পাওয়া যায়, একটা প্লাস পয়েন্ট বরিশাল অঞ্চলে। এখানে একটা চালতা গাছ ছিল, কেটে ফেলছে মনে হয়, এই যে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আর কি। ফসল অনেক বড় একটা চালতা গাছ ছিল এখানে, ফসল পড়ে থাকতো, চালতা বিক্রি করে ফেলছে। এই যে ওইদিকে মাঠের ধান এখন ওঠে নাই, মাঠের ধান ওঠার আগে এই সমস্ত জায়গায় এখন ছাগল গরু আপাতত বাঁধা হচ্ছে, পরে যখন মাঠের ধান উঠবে তখন মাঠে বাঁধা হবে। আর আমাদের দিকে একটা সমস্যা আছে, এখন মাত্র ফসল একবার হয়, কারণ শীতকালের পরে, শীতকালের ধানটা ওঠার পরে মাঠটা একদম কি হয়ে যায়, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, ফেটে যায়, ফসল চাষ করার মতো থাকে না। আবার এরপরে বৈশাখ মাসের দিকে পানি ওঠে, এমন পানি উঠে যায় ওই পানিতে আপনি আর কিছুই চাষ করতে পারবেন না, একটা সমস্যা। ওই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ কাটা হয়েছে, এটা এখান থেকে আমাদেরই গাছ। আরও পিছনে একটা গাছ আছে, ওই যে লম্বা, ওই যে পিছনে,
তো এগুলো থেকে প্রথম প্রথম কাটা হয়েছে, তো এবার একটু দেরিতে কাটা হয়েছে, জানো আহামরি খুব বেশি রস হচ্ছে না। সকালে এসেছিলাম রস নিতে। আর এই যে দেখেন তেঁতুল গাছ, এবার তেঁতুল অনেক কম হয়েছে, তারপর আছে, দেখা যাচ্ছে কি না, ওই যে একটা দুটো দেখা যাচ্ছে। একটা সময় ছোটোবেলায় এখানে এসে বসে বসে লবণ নিয়ে আসতাম বাসা থেকে, আর বসে বসে গাছের ডালে তেঁতুল খাইতাম। এখন আর গ্রাম ভালো লাগে না তেমন একটা। ইলেকট্রনিক্স ডিভাইস হাতে চলে আসলে পরে গ্রামের যে আসল সৌন্দর্যগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, আসলেই নষ্ট হয়ে যায়। যাই হোক, একটু ব্যাক করা যাক, অনেক ভিতরে চলে আসছি। এই যে এই সমস্ত এলাকাগুলোকে সাধারণত ভিটা বলা হয়, কারণ ওই যে ওইদিকে হচ্ছে ফসলের মাঠ, তার এই পাশে একটু উঁচু জায়গা থাকবে যেখান থেকে মানুষজন হাঁটাচলা করবে। আবার এইসব জায়গায় উঁচু জায়গায় ধান টান হয়, বাট এরকম জঙ্গল থাকে বেশিরভাগ। এই যে খেজুর গাছ, যে গাছটাও কাটা হয়েছে আমাদেরই গাছ। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ওই যে তাল গাছ, ওই যে এখন তাল আছে, কিন্তু এখন তাল হওয়ার সময় না, বাট আমাদের এই গাছটা হচ্ছে 12 মাসই, 12 মাসে এটাতে তাল হয়, এবং এক এক সিজন এক এক সময় স্বাদ এক এক রকম। আর এটা হচ্ছে টোটাল জঙ্গল। যে বর্ষাকালে তো এই সব জায়গায় পানি থাকে, এইসব জায়গায় তখন এইসব যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বা বরিশালের ভাষা বলা হয় বের। তো বেরের পারে যে উঁচু জায়গাটা, এখানে হচ্ছে ছাগল গরু বাঁধা হয়। আর এই যে জঙ্গল, এদিকে প্রচুর পরিমাণে চীনা জোক আছে, আবার একটু ভেজা অবস্থায় থাকলে চীনা জোক আসে। এই যে অবস্থা, এগুলো সব মেহগনি গাছ, এই যে জমি কেটে এখানে লাগানো হয়েছে এই আর কি। এই যে এখানে সুপারি গাছ লাগানো আছে এই ইয়াতে। আর থানকুনি পাতা আছে, থানকুনি পাতাটা যেটা বেটে খাওয়া হয়, অনেক দামি, কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, অভাব নাই, খুঁজলে থানকুনি পাতার অভাব নাই। তারপরে এই যে এটা হচ্ছে ছাড়লতা পাতা বলা হয়, এইটা হচ্ছে আপনি কেটে গেলে কোথাও ঘষে ওটা রসটা দিলে পরে খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে এটা। যাই হোক, আমার যে গ্রাম আহামরি ভালো লাগে তা না, গ্রাম যদি অতটাই ভালো লাগতো বা গ্রামে থাকতে যদি অভ্যস্ততা চলে আসতো তাহলে গ্রামেই থাকতাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার এই নিতান্ত অজপাড়ায় গায়ে আমার বাড়ি হলেও আমি আসলে গ্রামে থাকার সুযোগ খুব কম হয়েছে। ক্লাস 2-তে থাকতে আমি চলে যাই রাজশাহীতে নওগাঁতে মিশনারি একটা হোস্টেলে লেখাপড়া করি। ওখান থেকে 6 বছর পর ফিরে আসি, 6 বছর পরে আবার চলে যাই খুলনাতে কিছুদিন থাকি। তো এরকম শহরে থাকা অবস্থায় পরে মাত্র বাড়িতে 2 বছরের মতো ছিলাম, এসএসসিটা মনে হয় বাড়ি থেকে দিয়েছিলাম। তারপরে আবার একটু শহরকেন্দ্রিক হয়ে যাই, পরবর্তীতে চলে যাই ঢাকায়। তো যার কারণে পুরোটা শহরে থাকতে থাকতে গ্রাম আসলে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, বাট গ্রামে দীর্ঘদিন আর থাকতে ইচ্ছা করে না। অনেক কারণ আছে, বিদ্যুৎ থাকে না, তারপরে অতিরিক্ত কাদা বৃষ্টি, এগুলো ভালো লাগে না, প্রয়োজনীয় কোনো জিনিস পাওয়া যায় না। শহরের যে চাকচিক্য পছন্দ করি বিষয়টা এমন না, কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না। আর আসলে তো আমাদের জেনারেশন এখন ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে অতটা পরিচিত, বা তথ্য প্রযুক্তির সাথে এতটা পরিচিত, যেমন এখানে আমার এমবি কিনে চালাতে হচ্ছে, এখানে সারা এলাকা ঘুরলেও কোথাও ওয়াইফাই পাওয়া যাবে না। তো যার কারণে হচ্ছে আসলে ওই শহর কেন্দ্রিক হয়ে গেছি, এবং শহরটার জন্য ভালো লাগে, যার কারণে শহরেই থাকি। কিন্তু গ্রামে থাকলে কিন্তু অনেক সুস্থ থাকতে পারবো শহরের থেকে, কিন্তু আমার কাছে আসলে এর জন্য শহরটা ভালো লাগে। তার কারণে আসি মাঝে মধ্যে, বছরে 1-2 বার, আবার চলে যাই, এই হচ্ছে অবস্থা। আর যাই হোক বাইকার্স, আপনাদের বাইকার্স না সরি যাই হোক দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার ফার্স্ট চ্যানেলের মতো সেকেন্ড চ্যানেলও আমাকে অনেক অনেক সাপোর্ট করতেছেন। আর যেহেতু বাইক নিয়ে ওখানে কাজ করি, যার কারণে এখানে বাইকার্স বলতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমি প্রচুর ট্রাভেলিং পছন্দ করি, আমি আসলে ওইভাবে অভ্যস্ত না। এখানে অনেক কিছু আছে যেগুলো আমার চোখে পড়তেছে না। ভালো একজন ফটোগ্রাফার, ভালো একজন ভিডিওগ্রাফারের কাছে চোখে অবশ্যই পড়তো, আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারতো। কিন্তু আমি যেহেতু অতটা অভ্যস্ত না, যেহেতু পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, আস্তে আস্তে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং বাংলাদেশটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব যতটুকু আমার দিক থেকে আমি পারি একজন ব্লগার হিসেবে এই চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের আর অস্ত্র বিশ্বাস এই চ্যানেলের, 2টা চ্যানেলের সাথে থাকবেন আপনারা। আর জানি ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমার বাইকিং চ্যানেল থেকে চলে আসছেন, যারা নতুন জয়েন হয়েছেন ট্রাভেলিং চ্যানেলে, তারা আস্তে আস্তে ট্রাভেলিং অনেক ব্লগ পাবেন। বিদায় নিচ্ছে আজকে এ পর্যন্তই, সুস্থ থাকবেন, বাই বাই।